চারদিকে যেন শুধু যুদ্ধ আর যুদ্ধ। এই যুদ্ধের বিষাক্ত বাতাস যেন ভারত বাংলাদেশেও এসে পড়েছে। যে কোনো মুহূর্তে ভারত বাংলাদেশে আক্রমণ করতে পারে। কারণ সাম্প্রতিক সময়ে ভারতের সবচাইতে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন। বাংলাদেশ আর কারো নিয়ন্ত্রণে নেই, আর এই কারণেই তারা বাংলাদেশকে পরোক্ষভাবে দখল করার হুমকি দিয়ে আসছে প্রতিনিয়ত। যদিও এগুলোকে রাজনৈতিক বক্তব্য বলে উড়িয়ে দেওয়া যায়, কিন্তু আসলে যদি ভারত এমনটা করার চিন্তা করে থাকে তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে? বাংলাদেশ কি পারবে পৃথিবীর চতুর্থ বৃহত্তম ভারতের মতো সামরিক দানবের মুখোমুখি হতে? নাকি নতুন আর একটা গাজায় পরিণত হবে? নাকি ভারত বাংলাদেশকে আক্রমণ করলে নিজেই বিভক্ত হয়ে যাবে, আলাদা হয়ে যাবে সেভেন সিস্টার? আজ চলুন সেই বিশ্লেষণ করা যাক। ভারতীয় সেনাবাহিনীর সংখ্যা প্রায় 13 লাখ, যা চীনের পর পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ সৈন্যের অধিকারী দেশ। তবে ভারতের সেনাবাহিনীর একটা বড় অংশ তাদের অভ্যন্তরীণ নিরাপত্তায় নিয়োজিত আছে। কাশ্মীর, মধ্যপ্রদেশ এবং পূর্বাঞ্চলের 7টা রাজ্যের, যাদেরকে আমরা সেভেন সিস্টার হিসেবে জানি, সেখানকার বিদ্রোহীদের দমন করতে ভারতীয় সেনাবাহিনীর একটা বিশাল অংশ সেখানে নিয়োজিত আছে, আর তাদেরকে সেখানে থাকতেই হবে। তা না হলে সেভেন সিস্টার সহ আরও বেশ কিছু রাজ্য বিভক্ত হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে। অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনীর অ্যাক্টিভ রিজার্ভ সবকিছু মিলিয়ে সংখ্যা প্রায় 7 লাখের কাছাকাছি, যাদের একটা বড় অংশ সবসময় ভারতকে আক্রমণ করার সুযোগ খুঁজতে মুখিয়ে থাকে। আর এতে করে ভারতীয় সেনাবাহিনীর অন্তত পক্ষে 8 লাখ সৈন্য প্রয়োজন। পাকিস্তান এবং নিজেদের অভ্যন্তরীণ সব সংকট মোকাবেলা করতে এখানেই শেষ না। ভারতকে অবশ্যই চীনের আগ্রাসন থেকে বাঁচার জন্য আরও 3 লক্ষ সেনাবাহিনী চীন ভারত সীমান্তে সবসময় মোতায়েন রাখতে হয়। কিন্তু অবশিষ্ট 2 লাখ সৈন্য নিয়ে ভারত যদি বাংলাদেশে আক্রমণ করতে চায়, তবে সেটা যেন ভারতের জন্য হবে নিজের পায়ে নিজে কোড়াল মারার মতো। কেন বলছি এই কথা? কারণ সামরিক বিশেষজ্ঞরা মনে করেন কোনো দেশকে দখল করতে গেলে সেই দেশের শক্তির চাইতে 3 গুণ সৈন্য থাকা প্রয়োজন। মজার ব্যাপার হলো, আপনি যুদ্ধ বিমান দিয়ে শত্রুর দেশকে শুধু ধ্বংসই করতে পারবেন, কিন্তু দখল নিতে গেলে অবশ্যই আপনাকে সেখানে মোতায়েন করতে হবে পদাতিক বাহিনী। আর তাই ভারতের 2 লাখ সৈন্য নিয়ে বাংলাদেশকে দখলে নেওয়া সম্ভব না, কারণ বাংলাদেশের সেনাবাহিনীর সংখ্যাও একেবারে কম না। আর তাই বলাই যায়, এই পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনীর জন্য বাংলাদেশকে আক্রমণ করা অসম্ভব হয়ে দাঁড়াবে। তবে এখানে চীন পাকিস্তান নিজেদের স্বার্থে ভারতকে সীমান্ত থেকে দূরে ব্যস্ত রাখতে বাংলাদেশকে অস্ত্র দিয়ে সহযোগিতা করার সম্ভাবনা অনেক বেশি, যা ভারতের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। কিন্তু ভারতের সক্ষমতা কিন্তু এখানেই শেষ না, কারণ তাদের আছে পৃথিবীর অন্যতম আধুনিক এবং বিশাল শক্তির বিমান বাহিনী। তবে মজার ব্যাপার হলো, তাদের সেখানেও রয়েছে বেশ দুর্বলতা, কারণ তাদের পর্যাপ্ত যুদ্ধবিমান আছে ঠিকই, কিন্তু লজিস্টিক সহযোগিতা করার সক্ষমতা অতটাও নেই। কারণ ভারতীয় বিমান বাহিনীর কাছে মাত্র 10টা হেভি ওয়েট পরিবহন বিমান এবং 30টা মিডিয়াম ক্যাটাগরির লজিস্টিক বিমান রয়েছে। অথচ ভারতের মতো একটা বিশাল দেশে সৈন্য এবং রসদ মোতায়েন করতে এই কিছু ট্রান্সপোর্ট বিমান কোনোভাবেই যথেষ্ট হবে না। যেমন 2010 সালে চীনের সংঘর্ষের সময় ভারতের ট্রান্সপোর্ট ফ্লাইটের অভাব স্পষ্ট হয়ে উঠেছিল। বেশ কয়েক সপ্তাহ সময় লেগেছিল ভারতের সৈন্য এবং সরঞ্জাম মোতায়েন করতে। এর ফলে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে ভারতের বিমান বাহিনীর লজিস্টিক ফ্লাইট কোনো বড় ভূমিকা পালন করতে পারবে না। তবে ভারতীয় বিমান বাহিনীর কাছে প্রায় সব মিলিয়ে 5টা যুদ্ধ বিমান আছে, এবং এতে কোনো সন্দেহ নেই এত সংখ্যক বিমান দিয়ে তারা অল্প কিছু সময়ের মধ্যেই বাংলাদেশকে ধূলিসাৎ করে দিতে পারে। কারণ বাংলাদেশের কাছে এমন কোনো শক্তিশালী যুদ্ধ বিমান নেই যা ভারতীয় ফাইটার জেটগুলোকে মোকাবেলা করতে পারবে। সেই সাথে নেই তেমন কোনো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে এখানেও ভারতের জন্য বিপদ রয়েছে, কারণ ভারতের বেশিরভাগ যুদ্ধবিমান কাউন্টার স্ট্রাইক মিশন পরিচালনা করতে সক্ষম না। হ্যাঁ, ভারতের কাছে আছে 10টা Su-30, এছাড়াও MiG-21 এবং জাগুয়ার ফাইটার জেট। কিন্তু মজার ব্যাপার হলো, এগুলো বর্তমানের আধুনিক যুগে কিন্তু বেশ পুরনো মডেল। ভারতীয় বিমান বাহিনীর একমাত্র কার্যকরী অ্যাটাক মিশন বিমান হলো মিরাজ 2000 এবং সান রাফায়েল যুদ্ধ বিমান, কিন্তু এদের সংখ্যাও প্রয়োজনের তুলনায় খুবই কম। তাছাড়াও আল্ট্রাফাইলের মতো যুদ্ধ বিমানগুলো কিন্তু বাংলাদেশে ব্যবহার করার মতো সুযোগ নেই, কারণ ভারতের কাছে মাত্র 36টি রাফাল ফাইটার জেট আছে, এবং এগুলো মূলত চীন এবং পাকিস্তানকে মোকাবেলা করার জন্য প্রতিনিয়তই ভারতকে প্রস্তুত রাখতে হয়। তাই বলাই যায়, ভারতীয় বিমান বাহিনীর জন্য বাংলাদেশে ব্যবহার করা যেতে পারে এমন যুদ্ধ বিমানের সংখ্যা খুব বেশি না। ভারতের বিমান বাহিনী একদিকে যুদ্ধ বিমানের সংকটে ভুগছে, অন্যদিকে পাকিস্তানের কাছে রয়েছে বিপুল সংখ্যক জেট এবং F-16 যুদ্ধ বিমান, যার সামনে ভারতীয় রাফেল যুদ্ধ বিমানও যথেষ্ট কার্যকরী হওয়ার সম্ভাবনা খুবই কম। এদিকে চীনের বিমান বাহিনীর তুলনায় ভারতের বিমান বাহিনীর সামরিক শক্তি অনেক পিছিয়ে। সুতরাং 40টা মিরাজ টুথব্রাশ দিয়ে বাংলাদেশে আক্রমণ চালানো ভারতের জন্য অসম্ভব। ভারতের বিমান বাহিনী মাত্র কয়েকটা স্থানে সাপোর্ট দিতে সক্ষম হবে, যা প্রয়োজনের তুলনায় একেবারেই কম।
তাছাড়া গ্রাউন্ড স্ট্রাইক মিশনে ম্যানেজমেন্ট সিস্টেমের কারণে নিয়মিত যুদ্ধবিমান ধ্বংস হবে, যার ফলে ভারতীয় বিমান বাহিনীর শক্তি ধীরে ধীরে কমে যাবে। আর এটাও মনে রাখতে হবে, ধীরে ধীরে বাংলাদেশও পরিণত হবে যুদ্ধক্ষেত্রে, প্রাণ হারাতে থাকবে হাজার হাজার নিরীহ মানুষ। তবে এর মানে এই নয় যে বাংলাদেশের সামরিক শক্তি একদম পিছিয়ে আছে। এখানে বাংলাদেশও মিলিটারি শক্তির দিক থেকে যথেষ্ট শক্তিশালী একটা দেশ। তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনী প্রতিনিয়ত নতুন নতুন অস্ত্র সরঞ্জাম ক্রয়ের দিকে মনোযোগী হচ্ছে। সেই সাথে আপনাকে এটাও মনে রাখতে হবে, বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তিশালী বাহিনী, এবং এই বাহিনী দেশের যে কোনো বিপদের সময় নিজেদের সবকিছু দিয়ে লড়াই করতে প্রস্তুত। এমনকি এটা বললেও ভুল হবে না যে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব এবং দক্ষতা ভারতীয় সেনাবাহিনীর চাইতে অনেক এগিয়ে, কারণ বাংলাদেশ সেনাবাহিনী এখন পর্যন্ত পৃথিবীর 43টা দেশে প্রতিনিয়ত যুদ্ধ করার অভিজ্ঞতা লাভ করছে। বিপরীতে ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধের অভিজ্ঞতা আন্তর্জাতিকভাবে খুবই সীমিত। বাংলাদেশ সেনাবাহিনীর জাতিসংঘের অধীনে প্রায় অর্ধশতাধিক দেশে সরাসরি যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেছে। এতে তাদের দক্ষতা এবং অভিজ্ঞতা ভারতীয় সেনাবাহিনীর চাইতে অনেকটাই বেশি বলা যায়। তাছাড়া পেশাগত দক্ষতার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী অত্যাধুনিক সমরাস্ত্র ক্রয়ের দিকেও ধাবিত হচ্ছে। বিশেষ করে বিভিন্ন আগ্রাসন মোকাবেলায় বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যুদ্ধ ট্যাঙ্ক, যুদ্ধ বিমান এবং অন্যান্য সমরাস্ত্র সংগ্রহ করছে, যা বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করবে। এমনকি বাংলাদেশ তুরস্কের কাছ থেকে বেশ কিছু সংখ্যক বর্তমান পৃথিবীর সবচাইতে অত্যাধুনিক ড্রোন বা এয়ারক্রাফট টিবিটি কিনেছে, আর কিছু সংখ্যক কেনার জন্য চুক্তি করেছে, যার মাত্র 50টা দিয়ে ইউক্রেন হাজার হাজার রাশিয়ার যুদ্ধবিমান ধ্বংস করেছিল। সেই সাথে সমরাস্ত্রের উৎপাদন বাড়ানো এবং বাইরের দেশ থেকে আধুনিক অস্ত্র ক্রয়ের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী আরও শক্তিশালী হওয়ার চেষ্টা করছে। 2020 সালের মধ্যে এই সমস্ত নতুন অস্ত্র বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হয়েছে, যা বাংলাদেশকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিবে। তাছাড়াও বাংলাদেশের সেনাবাহিনীর কৌশলগত শক্তি বৃদ্ধি করতে সবচাইতে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোর মধ্যে একটা হলো MBS ট্যাঙ্ক। সম্প্রতি বাংলাদেশ চীন থেকে 54টা অত্যাধুনিক উভচর ট্যাঙ্ক অর্ডার করেছে, যা পানিতে এবং মাটিতে দুই জায়গাতেই বেশ কার্যকরীভাবে চলতে পারে। এই ট্যাঙ্কগুলো এমনভাবে তৈরি যা তীব্র স্রোতেও অনায়াসে চলতে পারে। এগুলো বিশেষ ধরনের হামলা চালানোর জন্য অত্যন্ত কার্যকরী, যা বাংলাদেশের প্রতিরক্ষা শক্তি আরও মজবুত করবে। আর তাছাড়া চীন ভারতের কাছে এই ট্যাঙ্কগুলো বিক্রিও করবে না। তবে পরিশেষে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে যুদ্ধ কখনো শান্তি বয়ে আনতে পারে না, কারণ ভারত যদি বাংলাদেশের উপর আক্রমণ করে তবে হয়তো তারা দখল করতে পারবে না, তবে ধ্বংসস্তূপে পরিণত হতে পারে বাংলাদেশ, প্রাণ হারাবে হাজার হাজার লাখ লাখ মানুষ। এমনকি ভারতের জন্য রয়েছে অশনি সংকেত, কারণ বাংলাদেশের সাথে যুদ্ধে ব্যস্ত থাকলে চীন এবং পাকিস্তান অবশ্যই ভারতীয় মানচিত্রে আক্রমণ করতে দ্বিধাবোধ করবে না। আর সেভেন সিস্টার আলাদা হওয়ার জন্য তাদের নিরস্ত্র আন্দোলনকে হয়তো সশস্ত্র আন্দোলনেও পরিণত করতে পারে। এমন ভয়াবহ কিছু হলে দুইটা দেশই ক্ষতিগ্রস্ত হবে। আর তাই প্রতিবেশী দুইটা দেশের জনগণের উচিত এমন কোনো উস্কানিমূলক কার্যক্রম না করা যাতে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিবর্তে শত্রুতার সৃষ্টি হয়, কারণ এতে উভয় দেশই ক্ষতিগ্রস্ত হবে। বন্ধুরা, এমন অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি লাইক করে দিন। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।